হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে রিক্রুটমেন্ট ফরকাস্ট, এটা ফরম্যাটটা হচ্ছে স্পেশালি পার্ট সি এর জন্য। 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে বাউমিল মডেল ক্যাশ ম্যানেজমেন্ট, এটা পার্ট সি বা পার্ট বি এর জন্য। আর ফরম্যাট নাম্বার 3 হচ্ছে রেশিও অ্যানালাইসিস, এটা পার্ট বি বা পার্ট সি। তার মানে তিনটা ফরম্যাটের মধ্যে 1 নম্বর ফরম্যাটটা শুধুমাত্র পার্ট সি এর জন্য, আর 2 এবং 3 হচ্ছে পার্ট বিতে আসতে পারে, আবার পার্ট সিতেও আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2016 সালে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। 17 সালে পার্ট সিতে একটা প্রশ্ন আসছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই। 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে। 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 24 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। আশা করি 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা থাকবেই, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও পাইতে পারো। তবে আমাদের কনফার্ম পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই, সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক। এখন এই যে অ্যানালাইসিসটা দিছি, অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যেহেতু আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস করব, এর জন্য আমরা আজকে প্রথম ফরম্যাটটা করব। তো প্রথম ফরম্যাটটার জন্য আজকে আমরা বেসিক আলোচনা করব, দেন আমরা একটা অঙ্ক শুরু করব। তো রিক্রুটমেন্ট ফরকাস্ট এই ফরম্যাটের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা। কী বের করা বলো তো দেখি? নিট ওয়ার্কিং ক্যাপিটাল, যার বাংলা হচ্ছে নিট কার্যকরী মূলধন। এই নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে কারেন্ট অ্যাসেট কী কী? কারেন্ট অ্যাসেট হচ্ছে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, প্রিপেড এক্সপেন্স। এই 6টা আইটেম হচ্ছে কারেন্ট অ্যাসেট। এছাড়াও এর বাইরে যদি কোনো চলতি সম্পত্তি থাকে তাহলে সেটা অবশ্যই কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকাইতে হবে। নর্মালি এই 6টা জিনিস কারেন্ট অ্যাসেটের দিকে যায়। এর বাইরে যদি কোনো কারেন্ট অ্যাসেট থাকে তাহলে সেটা অবশ্যই আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে দিব। তাহলে কারেন্ট অ্যাসেটের নামগুলি একজন একটু বলেন যে দেখি কী কী, একজন বলবেন। raw material, work in process, finished goods, debtors বা account receivable, cash in hand, prepaid expense. ওকে, এই 6টা আইটেমের যোগফল যেটা হবে সেটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। এরপর আমরা দিব হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে এখানে দিছি 3টা। কী কী? ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল, আউটস্ট্যান্ডিং ওয়েজেস বা আউটস্ট্যান্ডিং ওভারহেড, অথবা অন্য যে কোনো ধরনের বকেয়া খরচ যদি হয় তাহলে সেটা কারেন্ট অ্যাসেট দিব। আর অগ্রিম খরচ যদি হয় তাহলে সেটা কারেন্ট অ্যাসেটে দিব, বকেয়া খরচ হলে সেটা কারেন্ট লায়াবিলিটি দিব। আর এখানে ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখানে আমরা 3টা আইটেম দেখলাম কারেন্ট লায়াবিলিটি। এই 3টার বাইরে অন্য যদি কোনো কারেন্ট লায়াবিলিটি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই কারেন্ট লায়াবিলিটির মধ্যে দেখাবো। তো আমরা টোটাল কারেন্ট অ্যাসেট পাইলাম, টোটাল কারেন্ট লায়াবিলিটি পাইলাম। টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি টাকা যদি বাদ দেই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কার্যকরী মূলধন। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমরা সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি, সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি আমরা যোগ করব। যদি সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি যোগ করার পর কী হবে? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নের মধ্যে যদি সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল ধরব। কথা কি বুঝে পারছি?
ক্লিয়ার কথা? জি স্যার। এই সেফটি মার্জিন যদি না থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কী হয়ে যাবো গা? নিট ওয়ার্কিং ক্যাপিটাল, সহজ কথা। এতে এত মাথায় প্রেশার নেওয়ার কোনো কিছুই নাই। এখন প্রশ্ন হচ্ছে এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি যে টাকাগুলি দিয়ে আছে, এই টাকাগুলি আমাদের বের করার জন্য একটা মাত্র সূত্র। প্রত্যেকটা কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি বের করার সূত্র একটা। সূত্র হচ্ছে এইটা। এই সূত্র হচ্ছে সার্বজনীন। ভালো করে সূত্রটা আমরা সবাই খেয়াল করব। সূত্র হচ্ছে ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ টোটাল টাইম। সিপি ভাগ টোটাল টাইম। ইউনিট প্রশ্নে দেওয়া থাকবে, রেটও কিছু কিছু আইটেমের রেট দেওয়া থাকবে। 3টা আইটেমের রেট বাদে সবগুলো আইটেমের রেট প্রশ্নে দেওয়া থাকবে। সিপি প্রশ্নে দেওয়া থাকবে। সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, আর সিপির আমরা টোটাল টাইম দ্বারা ভাগ করব। এখানে টোটাল টাইমটা সিপির উপর ডিপেন্ড করবে। সিপি যদি মাসে দেওয়া থাকে তাহলে আমরা জানি 1 বছর সমান সমান কয় মাস বলো তো দেখি? 12 মাস। তাহলে সিপি যদি মাসে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম হবে 12। কথা বুঝতে পারছি? আবার সিপি যদি সপ্তাহে দেওয়া থাকে মানে উইকলি দেওয়া থাকে তাহলে 1 বছরে কত সপ্তাহ বলো তো দেখি? 52 সপ্তাহ। তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম হচ্ছে 52। সিপি যদি দিনে দেওয়া থাকে তাহলে 1 বছর সমান সমান কয় দিন? 365 তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম হবে 365। তাহলে সিপির উপর ডিপেন্ড করবে টোটাল টাইম। তাহলে আমি আবার বলতেছি, যদি সিপি মাসে থাকে তাহলে টোটাল টাইম কত হবে? 12। সিপি যদি দিনে দেওয়া থাকে তাহলে টোটাল টাইম কত হবে? 365। সিপি যদি সপ্তাহে দেওয়া থাকে তাহলে টোটাল টাইম কত হবে? 52 সপ্তাহ। 52। ওকে, আশা করি বুঝতে পারছি। বুঝলে এর মধ্যেই শেষ, আর না বুঝলে সারাদিন কথা বললেও বোঝা যাবে না। তাহলে প্রত্যেকটা আইটেম টাকা বের করার সূত্র আমরা দেখিয়ে দিলাম। এখন এই যে আমি যে বলছিলাম যে এই রেট শুধুমাত্র 3টে আইটেমের রেট বাদে সবগুলো আইটেমের রেট দেওয়া থাকবে। 3টা আইটেম কি কি? এই 3টা আইটেম হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর্স। এই 3টা আইটেমের রেট কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না। এই 3টা আইটেমের রেট আমাদের সবসময় কী করতে হবে? বের করতে হবে। আর এই বের করাটা হচ্ছে আমরা একটা ওয়ার্কিং করব, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। এখন এই 3টা আইটেম বের করার জন্য আমাদের টোটাল 4টা আইটেম লাগে। কি কি? প্রথমটা হচ্ছে র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর 3টার ক্ষেত্রে যাবে 100%। 100% মানে কি? যে টাকা আছে ওই টাকাটা পুরাটাই যাবে। ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার যদি থাকে তাহলে সেই টাকার 50% যাবে ওয়ার্কিং প্রসেসে, আর ফিনিশ গুড এবং ডেপ্টর্সে যাবে 100%। এখন বলতে পারেন যে স্যার এই দুইটা 100% আর এটা 50%, কারণ কি? ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্য, অর্থাৎ পণ্যটা এখনও পুরোপুরি তৈরি হয় নাই। তার মানে ডিরেক্ট ওয়েজেস বা লেবারটা যতটুকু লাগার প্রয়োজন ততটুকু লাগে না। আমরা ধরে নেব যে 50% কাজে লাগছে আর 50% এখনও কাজে লাগাইতে হবে। এই জন্য ডিরেক্ট ওয়েজেস বা লেবারটা আমরা ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কত পার্সেন্ট নিব? 50%। তাহলে ডিরেক্ট লেবার বা ওয়েজেস ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 50% আর ফিনিশ গুড এবং ডেপ্টর্সের ক্ষেত্রে কত পার্সেন্ট? 100%। এরপরে ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, এক্ষেত্রেও সেম ডিরেক্ট লেবারের মতো। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 50%, বাদ বাকি দুইটা 100%। আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি প্রশ্নে দেওয়া থাকে, সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি দেওয়া থাকে তাহলে এই আইটেমটা শুধুমাত্র ডেপ্টর্স নির্ণয় করার ক্ষেত্রে আসবে। ওয়ার্কিং প্রসেস বা ফিনিশ গুড নির্ণয় করার ক্ষেত্রে এর কোনো কাজ নাই। এবং ডেপ্টর্স নির্ণয় করার ক্ষেত্রে আসবে যা থাকবে তত, মানে পুরো 100% টাকাটাই আসবে। তার আমরা বলতে পারি ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আমাদের 3টা আইটেম আসবে, ফিনিশ গুডের ক্ষেত্রে আসবে 3টা, ডেপ্টর্সের ক্ষেত্রে কয়টা আইটেম বলো তো দেখি? 4টা। তাহলে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 3টা আইটেম কি কি? একবার এক নজর ভালো করে পড়েন। 3জনকে 3টা প্রশ্ন করবো, ভালো করে খেয়াল করেন সবাই। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে র মেটেরিয়াল 100%, ডিরেক্ট ওয়েজেস 50%, ওভারহেডের 50%। ফিনিশ গুডের ক্ষেত্রে র মেটেরিয়াল 100%, ডিরেক্ট ওয়েজেস 100%, ওভারহেডের 100%। আর ডেপ্টর্সের ক্ষেত্রে ডিরেক্ট মেটেরিয়াল 100, ডিরেক্ট ওয়েজেস 100, ওভারহেড 100, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের 100%।
কথা কি মনে থাকবে সবার? জি স্যার। এই শখ, একটু জোরে কথা বলো সবাই। এই শখটা যদি আমরা পারি তাহলে মনে করবেন যে আপনার এই অঙ্কের প্রায় 40% কাজ আপনি করে ফেলাইছেন, শুধু একটা ওয়ার্কিং যদি ভালো করে পারেন। তাহলে আমরা একটু বলো তো দেখি, তিনজন তিনটা প্রশ্ন করবা। প্রথমজন বলো, ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কোনটার কত কত পার্সেন্ট আসে? র মেটেরিয়াল আসে 100%, ডিরেক্ট ওয়েজেস বা লেবার আসে হচ্ছে 50%, ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড আসে 50%। ওকে, আরেকজন বলো তো দেখি, ফিনিশ গুডটা কোনটার কত কত পার্সেন্ট আসবে? র মেটেরিয়াল র মেটেরিয়ালের আসে 100%, ডিরেক্ট ওয়েজেস বা লেবার আসে 100%, ওভার ফ্যাক্টরি ওভারহেড বা ওভারহেড আসে 100%, আর সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের 0%। ওকে, সেলিং এক্সপেন্সটা জিরোটা বলা দরকার নাই, জাস্ট মনে রাখতে হবে ফিনিশ গুডের ক্ষেত্রে 3টা আইটেম আসে। এবার ডেপ্টরসের ক্ষেত্রে 4টা আইটেম, কত কত পার্সেন্ট একটু বলো আরেকজন। Raw materials 100%, direct wages 100%, overhead বা factory overhead 100%, আর এটার ক্ষেত্রে শুধুমাত্র সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 100%। ওকে, তাহলে মনে রাখতে হবে প্রথম দুইটা ক্ষেত্রে তিনটা, আর শেষের ক্ষেত্রে কয়টা আইটেম? 4টা। চারটাই। ওকে, ঠিক আছে। আর এখানে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে এখানে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যে ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, এটা নিয়ে আমাদের প্রশ্নের মধ্যে একটা পার্সেন্ট দেওয়া থাকে। এই যে 1 নাম্বার সেটা নিয়ে দিছি অঙ্কের জন্য প্রয়োজনীয়টার মধ্যে। ইফ ক্যাশ ইন হ্যান্ড বা কন্টিনজেন্সি 25%, এই পার্সেন্টটা যত মনে হয় তত থাক। এটা যদি নিট ওয়ার্কিং ক্যাপিটাল যদি লেখা থাকে, তাহলে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট দ্বারা গুণ করব, আর 100 থেকে তত পার্সেন্ট বাদ দিয়ে আমরা কী করবো? ভাগ করব। তাহলে 25% ক্ষেত্রে কাজ হলো টাকাকে আমরা 25 দ্বারা গুণ করবো, আর 75 দ্বারা কী করব? ভাগ করব। 20% ক্ষেত্রে 20 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করবো? তাহলে 80 দ্বারা ভাগ। 80 দ্বারা। তাহলে এই কাজটা করব কখন? যদি পার্সেন্টেজটা কার উপর লেখা থাকে বলো দেখি? নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপর কথা বলা থাকে। ওকে, জি স্যার। আর যদি শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বলা থাকে তাহলে সরাসরি 20% বা সরাসরি 25% ধরবো। মনে রাখতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বসে নাকি নিট ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বসে। নিট ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বললে আমরা পার্সেন্টটা কী করবো? চেঞ্জ করবো, মানে উপর নিচ করবো। 30% ক্ষেত্রে উপরে 30 দ্বারা গুণ, আর নিচে 70 দ্বারা কী করবো? আমরা ভাগ করবো। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তাহলে এই আলোচনাটুকু আমরা যদি ভালো করে জানি, তাহলে আমরা ফরম্যাট 1-এর 80% থেকে 85% অঙ্ক আমরা করতে পারবো। আর বাদ বাকি 15% এটা আমাদের এক্সারসাইজে একটা একটা করব, আর কিছু কিছু নতুন তথ্য আমরা নিজে কি করব? কিছু কিছু নতুন তথ্য আমরা জানবো। তো আসেন তাহলে এর উপর বেস করে আমরা কিছু অঙ্ক শুরু করি। শুরুতেই এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা, যেটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্ন বলা আছে যে অ্যাজ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার অফ ওমেগা লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর 30,000 ইউনিট অফ এ প্রোডাকশন ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে 1 বছরে তাদের প্রোডাকশন হচ্ছে 30,000 ইউনিট। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বিলো ফর দিস পারপাস। তাহলে আমাদের এর উপর আমাদের কিছু তথ্য দিয়ে আছে। এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট, অর্থাৎ র মেটেরিয়াল টাকা দিয়ে আছে 30 টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট দিয়ে আছে 10 টাকা, অর্থাৎ ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট ওয়েজ যেটা আমরা পড়ছি সেটা হলো 10 টাকা দিয়ে আছে। আর ওভারহেড বা ফ্যাক্টরি ওভার যেটা আমরা পড়ছি সেটা সরাসরি টাকা দেওয়া নয়, বলা আছে কি 100% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ ডিরেক্ট লেবার যা তার 100%। তাহলে আমাকে কি বলতে পারবা যে ওভারহেডের টাকাটা কত হবে? 10 টাকা। 10 টাকা। কীভাবে 10 টাকা? ডিরেক্ট লেবার 10 টাকা ছিল, তার 100% মানে 10 টাকা। ওকে, সবাই সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। এরপরে বলছে যে প্রফিট 20% অফ সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপর প্রফিট 20%। আমাদের প্রফিট অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগে না, অতএব এটা থাকা না থাকে কি একই কথা। এরপর বলছে কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড মানে সিপি। সিপি নিয়ে কথা বলা আছে। সিপি কিন্তু অঙ্কের উপর ডিপেন্ড করবে, সিপির উপর ভিত্তি করে কিন্তু টোটাল টাইমটা চেঞ্জ হবে।
যেমন প্রথমটা লেখা আছে র মেটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি ইন স্টক ফর অ্যান অ্যাভারেজ অফ 30 ডেজ ফর বিফোর ইস্যু অফ প্রোডাকশন। অর্থাৎ র মেটেরিয়াল সম্পর্কে সিপি দিয়ে আছে 30 ডেজ। তাহলে র মেটেরিয়ালের ক্ষেত্রে সিপি হবে 30, টোটাল টাইম কত হবে বলো দেখি, 12, 52 না 365? 365। 365। প্রসেসিং টাইম মানে ওয়ার্কিং প্রসেস সম্পর্কে 15 দিন বলা আছে। তাহলে সিপি হবে 15, টোটাল টাইম কত হবে? 365। এখন 365 ক্ষেত্রে একটু কথা আছে, কিছু কিছু মাস 30 আছে, আবার কিছু কিছু মাস কি আছে বলো দেখি, 31 আছে, আবার কিছু কিছু মাস কি আছে 29 আছে, আবার একটা মাস আছে আবার 28। এর জন্য আমাদের কাজ করতে হবে যে প্রত্যেকটা মাসকে অ্যাভারেজে 30 দিন ধরে এক বছর সমান সমান আমরা 360 নিয়ে কাজ করব। ঠিক আছে? তাহলে কোনো অঙ্কে যদি ডেজ থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম হবে 365 পরিবর্তে কত দিব বলো দেখি, 360। কথাটা একটু মনে রাখেন, হ্যাঁ? এক বছর সমান সমান 365, কিন্তু যে অ্যাভারেজে 30 দিন ধরে আমরা 360 মনে করব। হ্যাঁ, এবার বলছে ফিনিশ গুডস সম্পর্কে বলছে 45 ডেজ। তাহলে এটা 45 দ্বারা গুণ করব, আর টোটাল টাইমটা কত হবে? 360। 360। এবার ক্রেডিট অ্যালাউ টু ডেপ্টর্স মানে হচ্ছে দেনাদার ক্ষেত্রে 2 মাসের কথা বলছে। তাহলে সিপি হবে 2, টোটাল টাইম কত হবে? 12 months। 12। হোয়ারএজ যেখানে ক্রেডিটর্স হচ্ছে অনলি 1 মান্থ, তাহলে এক্ষেত্রে এক সিপি হচ্ছে 1, টোটাল টাইম কত হবে? 12। আর টাইম লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ ওই যে ডিরেক্ট লেবার সম্পর্কে বলছে 15 ডেজ, তাহলে সিপি হবে 15, টোটাল টাইম কত হবে? 360 দিন। তাহলে আমরা A to Z পুরোটাই পড়লাম। এখন আমরা অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার জন্য শুরুতে আমরা একটা ওয়ার্কিং করব। এই ওয়ার্কিংয়ে আমরা বের করব 3টা আইটেমের কস্ট পার ইউনিট। কী কী? ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর্স। ঠিক আছে? তো আসেন আমরা তাহলে অঙ্কটা শুরু করি। সবাই দেখেন তো সলিউশন পিডিএফটা কি আমরা সবাই দেখতেছি কিনা? জি স্যার। ওকে, আমরা ওয়ার্কিং একে লিখছি ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। তাহলে প্রথমে আমরা ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর্স। তো প্রথমে আমরা র মেটেরিয়াল আমাদের প্রশ্নে ছিল 30 টাকা। র মেটেরিয়াল আমরা জানি সবার ক্ষেত্রে কত পার্সেন্ট যায়? 100%। এই জন্য সবার জন্য আমরা 100, 30। এবার ডিরেক্ট লেবার আছে 10 টাকা। আমরা জানি ডিরেক্ট লেবার প্রথমটার ক্ষেত্রে যায় 50%, তাহলে 10 টাকার 50% মানে 5 টাকা, আর বাদ বাকি দুইটা কি 100% মানে 10। বুঝতে পারছি? এবার ওভারহেড 100% ডিরেক্ট ওভারহেড জানি কয় টাকা বলছিল আপনারা? কয় টাকা বলছিলেন? 10 টাকা বলছিলেন। 10 টাকা। তা ওভারহেডের ক্ষেত্রে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 50% মানে 10 টাকা, 50% মানে 5 টাকা, আর ফিনিশ গুড এবং ডেপ্টর্সের ক্ষেত্রে 100% মানে 10 টাকা। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। ডেপ্টর্সের ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত আইটেম আসতো, তার নাম হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কিন্তু সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথা বলা নাই, এর জন্য ডেপ্টর্সের ক্ষেত্রে 3টেই আসলো। তাহলে ওয়ার্কিং প্রসেসের A to Z পুরাটাই যোগফল 40, ফিনিশ গুডের ক্ষেত্রে 50, ডেপ্টর্সের ক্ষেত্রে কত? 50। কস্ট পার ইউনিটটা কি আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা একটু জোরে কথা বলতে পারো না? তোমাদের কথাটা আস্তে আসে, হ্যাঁ? তো যাই হোক, এখন আমরা তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল শুরু করব। প্রথমে কোম্পানির নাম লিখছি, এরপরে এই লাইনটা আপনারা সবাই ফিক্সড লাগবেন, হ্যাঁ? এই লাইনটা চেঞ্জ করবেন না, নামটা হচ্ছে স্টেটমেন্ট শুইং অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এরপর ডাক কাটবেন পার্টিকুলার, ক্যালকুলেশনের জন্য আলাদা একটা ঘর থাকবে, একটা টাকা। চাইলে ক্যালকুলেশন ঘরটা তোমরা পার্টিকুলার ঘরে বসাইতে পারো। ঠিক আছে? তো আমরা তাহলে অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা দিব হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা কী যা পড়ছি এর মধ্যে কী আছে আমরা একটু দেখি। তো শুরুতেই 1 নম্বর প্রশ্নে র মেটেরিয়াল নিয়েছিল 30 ডেজ। তাহলে র মেটেরিয়াল কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লাইনে পড়ছিলাম? কারেন্ট অ্যাসেটে পড়ছিলাম। তাহলে এই জন্য আমরা দিচ্ছি র মেটেরিয়াল। তো প্রত্যেকটা আইটেমের টাকা বের করার সূত্র কী বলছিলাম? ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ কি? টোটাল টাইম। তাহলে ইউনিট, তাহলে আমাদের প্রশ্নে ইউনিট ছিল কত টাকা? 30,000। তাহলে এখানে ইউনিট দিচ্ছি 30 ইন্টু রেট। র মেটেরিয়ালের রেট কিন্তু প্রশ্নে দেওয়া ছিল কত? 30। এখানে 30।
আর সিপি দিয়ে আছে 30, এর জন্য সিপি 30 ভাগ 30, দেশের ক্ষেত্রে টোটাল টাইম জানি কত হবে, 360 এই জন্য 360 দ্বারা কী করছি, ভাগ করছি। তাহলে ক্যালকুলেশনের মান হবে 75,000। র মেটেরিয়ালটা কি বুঝতে পারছেন? জি স্যার। 2 নম্বরটা বলছে প্রসেসিং টাইম। প্রসেসিং টাইম মানে ওয়ার্কিং প্রসেস। তো ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে সেমভাবে ইউনিট 30,000, ওয়ার্কিং প্রসেসের রেটটা আমাদের পছন্দ থাকে না, এই জন্য আমরা এটা বের করছি। ওয়ার্কিং প্রসেসের রেট কত বের করছি আমরা? 40। আর সিপি সম্পর্ক ছিল 15 দিন। তাহলে সিপি হচ্ছে 40 দ্বারা গুণ করছি, 15 দিন মানে 15 দ্বারা গুণ, আর টোটাল টাইম কত হবে? 360 ক্যালকুলেশন করে 50,000 টাকা। এবারে 3 নাম্বার ছিল ফিনিশ গুড। ফিনিশ গুডের ক্ষেত্রে 45, একই রকম ইউনিট 30,000, সিপি পাইছি এখানে 50, আর এখানে ছিল 45, এর জন্য 45 দ্বারা গুণ, আর 1 বছর সমস্যা 360, 1,87,500। এরপরে ছিল ডেপ্টর্স 2 মান্থ। তাহলে ডেপ্টর্সের ক্ষেত্রে সেম 30,000 ইন্টু ডেপ্টর্সের ক্ষেত্রে রেট আমরা বের করছি 50, আর যেহেতু 2 মাস এর জন্য সিপি হচ্ছে 2, আর মাসের ক্ষেত্রে টোটাল টাইম হয় 12, এর জন্য 12 দ্বারা কী করছি, ভাগ করছি, হবে 2,50,000। এরপরটা আমাদের ছিল ক্রেডিটর্স। ক্রেডিটর্স কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট কারেন্ট লাইবিলিটি। লাইবিলিটি তাহলে কারেন্ট লাইবিলিটির মধ্যে ইউনিট 30,000 ইন্টু রেট। মনে রাখবেন ক্রেডিটর্সের রেটটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন র মেটেরিয়ালের যে রেট, এই রেট ক্রেডিটর্সের ক্ষেত্রে কি সেম। তার মানে র মেটেরিয়াল রেট দ্বারা র মেটেরিয়ালের ক্ষেত্রে আসবে, আবার কার ক্ষেত্রে আসবে বলো দেখি, ক্রেডিটর্সের ক্ষেত্রেও আসবে। তার মানে র মেটেরিয়াল রেট দ্বারা কয়টা আইটেম আসবে? দুইটা আইটেমে আসবে। কি র মেটেরিয়াল তার নিজস্বটা, আর এটা কি অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্রেডিটর্স। ক্রেডিটর। তো র মেটেরিয়াল ছিল ইউনিট ছিল 30, এর জন্য 30, আর এখানে ছিল 1 মাস যেহেতু এর জন্য সিপি হচ্ছে 1, টোটাল টাইম হচ্ছে মাস যেহেতু এই জন্য 12, 75,000 টাকা। আর শেষেটা ছিল ওয়েজেস, ল্যাগ ইন পেমেন্ট। ল্যাগ ইন পেমেন্ট মানে বকেয়া, এটা লিখছি ওয়েজেস পেয়েবল, অথবা লিখতে পারেন আউটস্ট্যান্ডিং ওয়েজেস, যে কোনো একটা লিখলেই হবে। এক্ষেত্রে কি ইউনিট ছিল 30,000 ইন্টু রেট। এই ওয়েজেসের রেট কিন্তু আমাদের প্রশ্নে ছিল, ওয়েজেসের রেটটা কত ছিল বলো দেখি? 10। 10, এর জন্য 10, আর এখানে 15 ডেজ ছিল, এর জন্য 15 দ্বারা গুণ, আর 1 বছর সমান 360, 360 দ্বারা কি ভাগ। ভাগ। তো আমাদের এখানে সবগুলো পড়া শেষ, মানে সবগুলো আইটেম দেওয়া শেষ। এখন কারেন্ট অ্যাসেটে টোটাল 4টা আছে, 4টার যোগফল 5,65,000, কারেন্ট লাইব্রেরি 2টার যোগফল 87,500, আর এই 2টার বিয়োগফল 4,75,000। নিয়ম অনুযায়ী 4,75,000 টাকার নাম হচ্ছে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে মার্জিন, কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন, এটা আমরা কি করতাম, যোগ করে আমরা কী বের করতাম, নিট ওয়ার্কিং ক্যাপিটাল। কিন্তু আমাদের প্রশ্নে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি নিয়ে কোনো কথা বলা নাই, এর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টকে আমরা কি ধরছি বলো দেখি, নিট ওয়ার্কিং ক্যাপিটাল ধরছি। বুঝতে পারছি? ওয়ার্কিং ক্যাপিটাল। দেখেন পুরো 1 নাম্বার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার ওয়েজেস ক্যাপিটালটা আমাকে আরেকবার বুঝাই বলুন। ওয়েজেসের টাকাটা, ওয়েজেস পেয়েবল। জি। ওকে, আমাদের ইউনিট কত বলেন ম্যাডাম, আপনি বলেন ইউনিট কত 1 বছরে? 360 দিন। ইউনিট আমাদের প্রশ্নে কত ছিল, প্রোডাকশন ইউনিট 10। অন্যজন বলো তো প্রোডাকশন ইউনিট আমাদের কত ছিল? ইউনিটটা কত ছিল আমাদের প্রশ্নে? 30,000 ইউনিট ছিল, এই জন্য ইউনিট হচ্ছে 30,000। ইউনিটের সাথে কি গুণ করতে হয় বলো দেখি? রেট গুণ করতে হয়। তাহলে ওয়েজেসের রেট আমরা তো ওয়ার্কিং করে বের করি নাই, তাহলে ওয়েজেসের রেটটা আমাদের প্রশ্নে দিয়েছিল, বলা তো যে বুঝো নাই ওয়েজেসের রেট কোনটা ছিল আমাদের প্রশ্নে? ওয়েজেস মানে ডিরেক্ট লেবার, কত ছিল রেটটা? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ বুঝছো? জি স্যার বুঝছি। আর এখানে ছিল 15 দিন,
তাহলে 15 দ্বারা গুণ আর 1 বছর সমান কয় দিন? 360 দিন। যে বোঝো না সে কি বুঝতে পারছো ম্যাডাম? জি স্যার। ওকে, 1 নাম্বার নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। স্যার ওয়েজেস পেবল না দিয়ে আমরা ডিরেক্ট লেবার দিতে পারবো না এখানে? ডিরেক্ট কি? ডিরেক্ট লেবার যেটা রেট বসালাম আর কি। তোমার কথা আমি বুঝি না, তোমার কথা স্পষ্ট না। ডিরেক্ট কি লাগবা? ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার লাগবা? জি স্যার। লেবার কি? লেবার হচ্ছে ব্যয়। ব্যয় কি দায়ের মধ্যে আসে? না স্যার। আমরা দিতেছি চলতি দায়, অতএব ব্যয়ের সাথে বকেয়া লিখতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারণ? এবার আসেন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে দ্য ফলোইং আর দ্য কস্ট স্টেটমেন্ট অফ আইসিটি লিমিটেড। কস্ট পার ইউনিটগুলি আমাদের প্রশ্নে দিয়ে আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল 60, ডিরেক্ট লেবার 20, ওভারহেড 20। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা আমাদের প্রশ্ন দিয়ে আছে না দেওয়া নাই বলো তো দেখি এই ছকের মধ্যে? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা দেওয়া নাই। দেওয়া নাই। তার মানে ডেপ্টরসের ক্ষেত্রে কয়টা আইটেম আসবে? 4টা না 3টা? এই অঙ্কের 4টা। এই অঙ্কের জন্য কয়টা আইটেম আসবে? 3টা। 3টা। যদি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ থাকতো তাহলে সেটা আসতো। এখন তাহলে এটার উপর বেস করে আমরা ওয়ার্কিং প্রসেস, তাহলে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে এই 60 টাকা পুরো 100% আসবে। এই ডিরেক্ট লেবারে 20 টাকার কত টাকা আসবে বলো দেখি? 50% মানে কয় টাকা? 10 টাকা আসবে। 10 টাকা। 10 টাকা। ওভারহেড 40 টাকার 50% মানে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস শেষ। এবার ফিনিশ গুডের ক্ষেত্রে এই তিনটারই কত পার্সেন্ট বলো দেখি? 100%। 100%। ফিনিশ গুডের ক্ষেত্রে এই তিনটারই কত পার্সেন্ট? 100%। 100%। তাহলে প্রথম ওয়ার্কিং শেষ। তাহলে আমরা কত পাবো? 90, 120, 120। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আসি ওয়ার্কিং প্রসেস ক্ষেত্রে। এখানে 1 নম্বর প্রশ্ন বলছে, একবারে সরাসরি আমরা পরে দেই। নিচে লেখা আছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইফ লেভেল অফ অ্যাক্টিভিটি 1 লাখ ইউনিট। তাহলে এই অঙ্কের জন্য আমাদের ইউনিট হচ্ছে কত? 1 লাখ। আমাকে একটু বলো তো দেখি প্রত্যেকটা আইটেমে টাকা বের করার সূত্রটা কি বুঝলাম? সার্বজনীন সূত্র। সূত্রটা কি? ইউনিট, তারপর পার টাকা ইনটু টাইম ভাগ টোটাল টাইম। আরেকজন বলো তো দেখি পরিষ্কার করে। ইউনিট ইনটু রেট ইনটু সিপি ডিভাইডেড বাই টোটাল টাইম। গুড। সেই ইউনিট, যে এই ইউনিটটা আমাদের প্রশ্নের জন্য দিয়ে আছে কত? 1 লাখ। সব প্রত্যেকটা আইটেমের জন্য ইউনিট হচ্ছে 1 লাখ। রেট যারটা দিয়ে আছে তারটা, আর যার নাই তার জন্য ওয়ার্কিং আমরা 3টা বেরি করছি। সিপি যার সিপি দিয়ে আছে, টোটাল টাইম হচ্ছে সিপি যেভাবে থাকবে টোটাল টাইমটা আমরা ওভাবে কাউন্ট করব। তাহলে 1 নাম্বারটা প্রথমে র মেটেরিয়াল। কারেন্ট অ্যাসেট না কারেন্ট লাইবিলিটি বলো তো দেখি? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। তাহলে এক্ষেত্রে দিয়ে আছে 2 মান্থ। তাহলে এই র মেটেরিয়াল টাকাটা বের করবো। ইউনিট হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখ ইন্টু রেট কত হবে র মেটেরিয়াল ক্ষেত্রে? 90। 90? র মেটেরিয়াল রেট কি 90? না 60। 60। সরি 60। তাহলে ইউনিট হচ্ছে 60। সিপি দিয়ে আছে 2 মান্থ। তাহলে 2 দ্বারা গুণ করবো আর টোটাল টাইম কত হবে? 12। 12। তাহলে এখানে দিছি 1 লাখ ইন্টু 60 ইন্টু 2 ভাগ 12 সমান 10 লাখ। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। 2 নম্বর বলছে অ্যাভারেজ র মেটেরিয়াল ইন প্রসেস। ইন প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসের 1 মান্থের কথা বলছে। তাহলে ইউনিট হচ্ছে 1 লাখ ইন্টু ওয়ার্কিং প্রসেসের রেট আমরা বের করছিলাম এখানে কত? 90। তাহলে 1 লাখ ইন্টু 90, 1 মাস বুঝলো, এই জন্য 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করে 7,50,000। ক্লিয়ার?
3 নাম্বারটা আসছি ফিনিশ গুডস। ফিনিশ গুডের টাকাটা আপনারা বলেন যদি কি 1 লাখ ইন্টু ফিনিশ গুডের ক্ষেত্রে আমরা রেট বের করছিলাম কত বলেন, ফিনিশ গুডটা আপনারা বলেন। 120 তাহলে বলেন 1 120 লাখ ইন্টু 120 তারপর বলেন পরের টুকু বলেন 1 লাখ ইনটু 45 বাই 360। গুড। 45 দিন ছিল, তাহলে 45 দ্বারা গুণ 360 দ্বারা কী করে ভাগ করবো, তাহলে 1 লাখ ইন্টু 120 ইন্টু 45 ভাগ 360 15 লাখ টাকা। গুড। এরপরে আমাদের ছিল এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স। ক্যাশ একটা চলতি সম্পদ, তাহলে 5 লাখ টাকা সরাসরি দিয়ে আছে, এর জন্য সরাসরি আমরা 5 লাখ টাকা বসাই দিছি। এরপরে আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল, ভালো করে খেয়াল করুন এটা, 40% সেলস আর ইন ক্যাশ বেসিস অ্যান্ড 60% সেলস ইন ক্রেডিট বেসিস। বর্ষার সেলসের 100%-এর মধ্যে 40% তারা নগদে বিক্রি করে। নগদে বিক্রয় হচ্ছে আয়। নগদে বিক্রয় কী বলো দেখি? আয়। সেটা কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। বুঝতে পারছি? এরপরে বাকিতে বিক্রয় আছে 60%। এই বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক বলতো? দেনাদারের সম্পর্ক না পাওনাদারের সম্পর্ক? বাকিতে বিক্রয় দেনাদার। দেনাদার। তাহলে মনে রাখবেন দেনাদার বা ডেপ্টর্স অথবা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যেভাবে বের করি ওভাবে বের করার পরে শেষে আমাদের কত পার্সেন্ট কাজ করতে হবে বলো দেখি? 60%। আমরা নর্মালি যা যা জানি সব কিছু করার পরে সর্বশেষ আমরা কত পার্সেন্ট দিব? 60% দেব। এখন আসি ডেপ্টর্সের টাকাটা আমরা বের করি। প্রথমে ইউনিটে 1 লাখ, তাহলে 1 লাখ ইন্টু ডেপ্টর্সের রেট কত? 120 ডেপ্টর্সের রেট কত? 120 120। উল্টা পাল্টা বলো কে ভাই, চিন্তা ভাবনা করে তারপর বলবা। তাহলে ইউনিট হচ্ছে 1 লাখ ইন্টু রেট হচ্ছে 120। সিপি ডেপ্টর্সের সিপি ছিল এখানে 2 মান্থ, তাহলে 2 দ্বারা গুণ করার কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা। 12 দিয়ে ভাগ করব। এই যা বললাম এইটুকু করার পরে সর্বশেষ আমরা 40%-এ কাজ করবো নাকি 60% কাজ করবো? 60% এর কাজ করব। তাহলে যে 1 লাখ ইন্টু 120 ইন্টু 2 ভাগ 12 যা হবে এর কত পার্সেন্ট? 60%, মানে 12 লাখ টাকা। বুঝতে পারছি? জি স্যার। এখন এইটা যদি সেলস না বলে যদি বলতো পারচেস, তাহলে 40% নগদে ক্রয় আর 60% কি বাকিতে ক্রয়। নগদে ক্রয় হচ্ছে ব্যয়, সেটা আমাদের কারেন্ট আছে বা কারেন্ট লায়াবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। কিন্তু বাকিতে ক্রয় যে 60%, বাকিতে ক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক না পাওনাদার সম্পর্ক? পাওনাদারের সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে পাওনাদারের সকল কাজ করার পর সর্বশেষে কত পার্সেন্ট দিতে হবে বলো দেখি? 60% দিতে হবে। 60%। কথা কি বুঝছি? মানে আমরা যা জানি সব কিছু করার পরে সবার শেষে ওইটাই কাজ করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 5 নম্বর এবং 6 নাম্বারটা গেল। 7 নম্বর বলছে ক্রেডিটর্স। তাহলে ক্রেডিটর্সের ক্ষেত্রে ইউনিট হচ্ছে 1 লাখ। বলো তো দেখি ক্রেডিটর্সের রেট কত হবে? একবার বলতে হবে ক্রেডিটর্সের রেট কত হবে? 120 60 না 60 120 কোন যুক্তিতে বললা ভাই? স্যার আমি ডেপ্টর্স মনে করছিলাম, ভুল হয়ে গেছে। তাহলে 1 লাখ ইন্টু র মেটেরিয়াল রেট কত? 60 ইন্টু সিপি দিয়ে আছে 45 ডেজ। তাহলে কি করব? 45 দ্বারা গুণ করবো আর কয় দ্বারা ভাগ করবো? 360 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 1 লাখ ইন্টু 60 ইন্টু 45 ভাগ 360 সমান 7,50,000। এরপরে ছিল ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। এই ল্যাগ ইন পেমেন্ট মানে হচ্ছে বকেয়া। তাহলে বকেয়া ওয়েজেস, তাহলে বকেয়া খরচ, এটা চলতি দায়। তাহলে বকেয়া খরচের ক্ষেত্রে 1 লাখ ইন্টু ওয়েজেসের রেট আমাদের প্রশ্নে কত ছিল? 20। তাহলে বলো তো দেখি পুরো টাকাটা একটু বলো তো কীভাবে বের করবে এটা? 1 লাখ ইন্টু 20 ইন্টু এত ভাগ এত, বলো। 1 লাখ ইন্টু 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 360। গুড, ভালো পারছে। তাহলে যেটা বলছে হুবহু এটা লেখা 83,333 বের করছে। এবার বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড। তাহলে ওভারহেডের ক্ষেত্রে সেম একজন বলো তো দেখি 1 লাখ ইন্টু যে পারো সে বলো। বলো ওভারহেডের রেট কত দিয়ে আছে আমাদের প্রশ্নে? 1 লাখ ইন্টু 40
ইন্টু হচ্ছে 1 মান্থ ডিভাইডেড বাই 12। বাহ, গুড। আর দুইটা আইটেমই ঠিক আছে, একবার পুরো 100% বলছে, হ্যাঁ? তাহলে 3,33,333। তাহলে এই চারটার যোগফল, পাঁচটার যোগফল 49,50,000, আর এই তিনটার যোগফল 11,66,666, আর এই দুটো বিয়োগফল 37,83,334। এটা হচ্ছে নিয়ম অনুযায়ী নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করতে হয়, কিন্তু সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথা বলে নাই। এই জন্য ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা কি ধরবো? নিট ইনকাম। নিট ওয়ার্কিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, প্রথম তো ক্লাস, এর জন্য একটু সমস্যা হবে, তো আশা করি পরবর্তী থেকে এগুলো আর সমস্যা হবে না। তাহলে 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা অঙ্ক করে দিলাম। এখন এর পরবর্তী কাজগুলি আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। আমি যেগুলো বাসায় কাজ দেবো, এই বাসায় কাজগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন, হ্যাঁ? যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্নগুলো আমি সমস্যার সমাধান করে দিতে পারবো। যেগুলো পড়াইছি এর মধ্যে থেকে দিব। প্রথম অঙ্কটা করবেন 7 নাম্বার, একটু খাতার মধ্যে দাগে রাখবেন। 7 দেখাইছেন? বলেন, এখানে জি, আমাদের স্যার। যে রেটগুলি ছিল, ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 200 টাকার কত পার্সেন্ট আসবে? 200 মধ্যে কত আসবে? 100%। 100%। 80 টাকার মধ্যে কত আসবে? 40%। আর 1.5 লাখ টাকার মধ্যে কত টাকা আসবে? সরি, 150 টাকার মধ্যে কত টাকা আসবে? 75। 75। তাহলে ওয়ার্কিং প্রসেস গেল। তারপরে ফিনিশ গুডের ক্ষেত্রে সবগুলো কত পার্সেন্ট? 100%। ডেপ্টরসের ক্ষেত্রে সবগুলো কত পার্সেন্ট? 100%। 100%। 100%। 100%। গুড। তাহলে এই যে এখানে যা যা ছিল এগুলো সবই একই জিনিস। ক্যাশ সেলস 25%, ক্রেডিট সেলস 75%। তাহলে আমরা দেনাদার সাথে সব কাজ করার পরে সবার শেষে 25% দিব না 75% দিব? 75% দেবো। 75%। আর ক্যাশ দিয়ে আছে 90,000 টাকা, ক্যাশ একটা চলতি সম্পত্তি দিয়ে দিবেন। ইউনিট আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 1.5 লাখ ইউনিট, ঠিক আছে? 2 লাখ। আর শেষের আইটেমটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা লেখা আছে অ্যাজুম দ্য ওয়ার্কিং প্রসেস কমপ্লিশন স্টেজ অফ 60% অফ অল আইটেম। নর্মালি আমরা ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে প্রথমটা নেই 100%, এরপরেরটা নেই 50%, এরপরেরটা নেই কত পার্সেন্ট? 50%। কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে সবগুলো আইটেমের কত পার্সেন্ট নিতে হবে? 60%। যেহেতু এটা প্রশ্নে বলে দিয়ে আছে, এর জন্য আমরা সবগুলো কত পার্সেন্ট নেব? 60%। তাহলে 200 টাকায় 60% হবে 120 টাকা, 80 টাকা 60% হবে 48 টাকা, 150 টাকা 60% হবে 90 টাকা। তাহলে এই তিনটা যোগফল হচ্ছে 258 টাকা। তাহলে ওয়ার্কিং প্রসেসটা সবগুলো কত পার্সেন্ট নিলাম? 60%। আর ফিনিশ গুড এবং ডেপ্টর ক্ষেত্রে আপনি আগে যা জানতেন তাই করবেন। এইটা আমরা আগে জানতাম তাই করতাম, কিন্তু প্রশ্নে যেহেতু বলছে এর জন্য আমরা প্রশ্নের ডিরেকশন অনুযায়ী কাজ করলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে 7 নম্বরটা করবেন। এর পরবর্তী প্রশ্নগুলো আর আমি বলে দিব না, এগুলো আপনারা করবেন। 7 নাম্বার, 7-এর পরে হচ্ছে 10। আগামী ক্লাসে আরও কিছু অঙ্ক করাবো, তারপর আমরা সবগুলো অঙ্ক সিরিয়ালি দিতে পারবো। 10-এর পরে 11, 12। দেখেন এই 12 নম্বর প্রশ্নটা আর একটু আগে যারা পড়লাম সব কিছু একই। শেষে বলছে অলসো অ্যাজুম দ্য ওয়ার্কিং প্রসেস কমপ্লিশন স্টেজ অফ 50% অফ অল আইটেম। তাহলে এই অঙ্কে আমাদের ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে সবগুলো আইটেমে কত পার্সেন্ট নিতে বলছে? 50% নিতে বলছে। 50%। তাহলে আমরা 50% সবগুলো 50% নিব। আর যদি না বলা থাকো তাহলে প্রথমটা 100, পরবর্তী দুইটায় কত পার্সেন্ট নিতাম? 50-50। 50%। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 12 নম্বর গেল। ওকে, মোটামুটি এই কয়টাই অঙ্ক আপাতত থাক, যেহেতু আজকে প্রথম ক্লাস। এরপর আগামী ক্লাসে আরও 2-3টা অঙ্ক করলে দিলে আমরা সিরিয়ালি বাসার কাজ দিতে পারবো। তাহলে বাসার কাজগুলি কী কী রইল? 12 নম্বর, 11 নম্বর, 10 নম্বর কি দিছি আমি? জি স্যার। 10 নম্বর, 7 নম্বর,
আর 1 তো আমি করেই দিলাম, 1 2 তো করেই দিছি, তাই না? 10 নম্বর অঙ্ক একটুখানি একটা কথা বলে দেই, পরবর্তী জানি সমস্যা না হয়। এই 10 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের সব কিছু আগেরটাই, শুধু এখানে একটুখানি পরিবর্তন করছে, সেটা হচ্ছে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট কি ক্যাশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হচ্ছে নগদে বিক্রি করছে। এখন 4 ভাগের 1 ভাগ মানে কত পার্সেন্ট বলেন দেখি? 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ ইন্টু এটাকে যদি শতকরা প্রকাশ করতে তাহলে 1/4 ইন্টু 100 সমান কত পার্সেন্ট হবে? 25%। 25%। তাহলে নগদে বিক্রয় হচ্ছে 25% যদি হয়, বাকি দিয়ে বিক্রয় কত পার্সেন্ট হবে? 75%। 75%। তাহলে এই 75% আমরা দেনাদারের যা যা কাজ জানি সবগুলো করার পরে শেষে আমরা কত পার্সেন্ট কাজ করব? 75% এর কাজ করব। কত পার্সেন্ট? 75%। কথা কি বুঝাই পারছি? জি স্যার। হ্যালো, জি ভাইয়া। ওকে। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।